অবশেষে 1-2 দিনের যুদ্ধের পর ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। বড় প্রশ্ন সবার মনে একটাই, এই যুদ্ধ থেকে কি পাওয়া গেল? এই যুদ্ধে কার জয় হল? ইসরায়েল কি তার সমস্ত লক্ষ্য অর্জন করতে পেরেছে? ইরান কি সত্যি পরমাণু বোমা বানানো বন্ধ করে দেবে? আমেরিকা আর ইরানের সম্পর্ক কি স্বাভাবিক হবে? এইগুলো এমন কিছু প্রশ্ন যার উত্তর পুরো বিশ্ব জানতে চায়। আমরা চেষ্টা করব আগামী কয়েক মিনিটে 1-2 দিনের এই যুদ্ধের প্রত্যেকটি আঙ্গিক বিস্তারিতভাবে আপনাকে জানানোর। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে যুদ্ধবিরতির কথা বলি। কিভাবে হলো সিজফায়ার? ঘটনাটা হলো এই, 2-4 জুন সকালে আমেরিকার বলে রাষ্ট্রপতি আমেরিকান সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে লিখলেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে সিজফায়ার হয়ে গেছে। ট্রাম্প ইরান ও ইসরায়েলকে এক প্রকার ঠাট্টা করে লিখেছেন, এই দুই দেশ একসঙ্গে আমার কাছে এসে বলেছিল যে আমাদের শান্তি চাই। আমি বললাম, এর থেকে ভালো কথা মিডল ইস্টের জন্য আর কি হতে পারে? ট্রাম্প ইরানের মজা উড়িয়ে লিখেছেন, ইরান সরকারের জন্য অনেক ধন্যবাদ, যারা কাতারে আমাদের মিলিটারি বেসে হামলা করার আগে আমাদের জানিয়ে দিয়েছিল। ইরান যে 1-4টা মিসাইল আমাদের উপর নিক্ষেপ করেছিল, তার মধ্যে আমরা 1-3টাকে হাওয়ায় শেষ করে দিয়েছি। একটা মিসাইল যেটা রাস্তায় গিয়েছিল, তাকে আমরা মারিনি, আর ওটা নিজে থেকেই নিচে পড়ে গেল। এইরকম লিখে এক প্রকার ট্রাম্প প্রুভ করতে চেয়েছেন যে আমাদের সামনে ইরানের কোনো জায়গা নেই। সে শুধু দেখানোর জন্য আমাদের উপর অ্যাটাক করেছিল, কিন্তু আমরা সেই অ্যাটাককে নষ্ট করে দিয়েছি। এটা ট্রাম্প বলতে চেয়েছেন। এরপর ট্রাম্প আরও কিছু বকবক করলেন এবং লিখেছেন, এখন এই দুই দেশের মধ্যে সিজফায়ার হয়ে গেছে। কিন্তু তখনই আমেরিকার একটি বড় নিউজ চ্যানেল সিএনএন ট্রাম্পের এই মিথ্যার পর্দাফাশ করল। সিএনএন একটি ডিপ্লোম্যাটের থেকে জানিয়েছে যে ইরান আর আমেরিকার এই সিজফায়ার করার পিছনে কাতারের শেখের বড় হাত রয়েছে। খবর এতটাই যে ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মধ্যে সিজফায়ার করানোর দাবি করছেন, তিনি নিজে কাতারে আমেরিকান বেসে ইরানি হামলা হওয়ার পর কাতারের শেখকে রিকোয়েস্ট করেছিলেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে সিজফায়ার করিয়ে দিন। যার পরে কাতারের প্রাইম মিনিস্টার শেখ মোহাম্মদ আল থানি ইরানি সরকারের সাথে কথা বলেন। ইরান যখন এটার উপর তার মতামত জানায়, তারপর এই সিজফায়ার পুরো হল। কিন্তু ট্রাম্প তো ট্রাম্প, তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে গিয়ে ঘোষণা করে দিলেন যে আমি সিজফায়ার করিয়েছি। কিন্তু ট্রাম্পের সিজফায়ারের ঘোষণার কিছুক্ষণ পরেই ইরান স্পষ্ট করে দেয় যে আমরা এমন কোনো সিজফায়ারে সই করিনি। এরপর ইসরায়েল জানায় যে ট্রাম্পের পোস্টের পর ইরানের তরফ থেকে ইসরায়েলের উপর 6টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এর মধ্যে কিছু মিসাইল ইসরায়েলের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে গিয়ে পড়ে। এই ভিডিওটি বানানোর সময় এই আক্রমণে 5 জন ইসরায়েলি মারা গেছে। পুরো বিল্ডিংটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছিল। কিন্তু ইসরায়েল এই হামলার জবাব দেওয়ার আগেই ট্রাম্প আবার একটি পোস্ট করে লিখেছেন, এখন সিজফায়ার লাগু হয়ে গেছে। আমি দুই দেশকেই বলছি যে কেউ যেন এর লঙ্ঘন না করে। বাস। তারপর কি? এরপরে প্রথমে নেতানিয়াহুর অফিস থেকে পোস্ট আসে, আর তারপর ইসরায়েলি সশস্ত্র বাহিনী থেকে পোস্ট আসে। দুজনেই যে স্টেটমেন্ট ইস্যু করেছেন তাতে পরিষ্কারভাবে লেখা আছে, আমরা এই অপারেশনে যে সমস্ত টার্গেট সেট করেছিলাম তা অর্জন করেছি। আমরা ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করে দিয়েছি। ইরানের নিউক্লিয়ার বিজ্ঞানীদের মেরে ফেলেছি। তাদের মিলিটারি ক্যাপাবিলিটি নষ্ট করে দিয়েছি। তাও আমরা এখন পুরোপুরি অ্যালার্ট মোডে আছি। এটা ইসরায়েল বলেছে। যদি ইরানের তরফ থেকে কোনো বদমাইশি হয়, তাহলে ইসরায়েল তার করারা জবাব দেবে। তারপর ইরানি মিলিটারির তরফ থেকে স্টেটমেন্ট আসে, যেখানে তারা বলে যে আমরা ইহুদি সরকারের সঙ্গে লড়াইয়ে যে শক্তি দেখিয়েছি, তাতে আমাদের শত্রুরা সিজফায়ারের জন্য বাধ্য হয়ে গেছে। এটা ইসলামের শক্তি, এবং তারা আরও লিখেছে যে যদি ইসরায়েল কোনো ধরনের এগ্রেশন দেখায়, তাহলে তাকে একই রকম করারা জবাব দেওয়া হবে। যাই হোক, যুদ্ধবিরতির এই ঘোষণার পরে যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যুদ্ধবিরতি কতদিন চলবে, তার জবাব ছিল চিরকালের জন্য। কিন্তু আমার মনে বড় প্রশ্ন এটা যে কি সত্যি ইরান আর ইসরায়েলের মধ্যে চিরস্থায়ী যুদ্ধবিরতি হয়ে গেছে? কি এই দুই দেশ আর কখনো নিজেদের মধ্যে লড়বে না? এর আগে যে আমরা এই সমস্ত প্রশ্নের এক এক করে উত্তর দেব, আপনি আমাদের টিআরপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দ্য রৌনক পডকাস্ট চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমাদের লেটেস্ট পডকাস্ট অবশ্যই দেখুন, অনেক কিছু শেখার আছে। আপাতত ভিডিওতে এগোচ্ছি। কে কার উপর ভারী হল? দেখুন, 1-2 জুন যখন ইসরায়েল 100ও বেশি এয়ারক্রাফট নিয়ে ইরানের উপর হামলা করেছিল, তখন পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। প্রথম দিনের হামলায় ইসরায়েল ইরানের 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, ইরানের মিলিটারির পুরো টপ কমান্ড এবং ইরানের 3টি নিউক্লিয়ার সাইটে হামলা করেছিল। ইরানের খেলা শেষ। পরের কয়েকদিনে ইসরায়েল ইরানের বিমান ঘাঁটিগুলিতে সম্পূর্ণ আধিপত্য অর্জন করে তাদের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তেহরানে প্রত্যেকটি বড় সরকারি ভবন, প্রত্যেকটি সামরিক ইসরায়েল। তারপর বাকি যা ছিল তা 2 জুন সকালে যখন আমেরিকান স্ট্রাইক সম্পন্ন করল। তারা অ্যাটাক করে দিল। আমেরিকান বি-2 বোমারু বিমান ইরানের 3টি বড় নিউক্লিয়ার সাইটে ক্লাস্টার বোমা ফেলে সেগুলি ধ্বংস করে দিল। কিন্তু এটা কোনো ছোটখাটো কিন্তু নয়। কিন্তু এইসবের ইসরায়েল আর আমেরিকা ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দিল। ইসরায়েলি এবং আমেরিকান হামলার পর ইরান কি তার পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে পারবে না? তো বন্ধুরা, এর উত্তর হল না। দেখুন, আমেরিকা আর ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করার প্রধান কারণ এটাই ছিল যে ইরান চুরি করে নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, আর দুই দেশই তাকে এমন করতে বাধা দিতে চেয়েছিল। কিন্তু খোদ আমেরিকান বিশেষজ্ঞরা এই দাবি করছেন না যে আমেরিকান হামলার 4 সাইট পুরো ধ্বংস হয়ে গেছে। ইরান তো বলেই চলেছে যে আমাদের সমস্ত পরিকাঠামো ঠিকঠাক আছে। আমরা প্রয়োজনীয় সরঞ্জামগুলি আগেই সেখান থেকে সরিয়ে ফেলেছিলাম।
এবং এটাই সবথেকে বড় প্রশ্ন যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য আমেরিকা এবং ইসরায়েল তার উপর হামলা করেছিল, যদি তা পুরোপুরি সুরক্ষিত থাকে বা ইরানের কাছে, তাহলে ইসরায়েলকে এই অ্যাটাক থেকে কি লাভ হল? কেন ইসরায়েল ও আমেরিকা থামল? দ্বিতীয় প্রশ্ন এখানে এটাই আসে যে যদি ইসরায়েল আর আমেরিকা দুজনই নিশ্চিত না হয় যে তারা ইরানের নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস করে দিয়েছে, তাহলে এত তাড়াতাড়ি এই সিজফায়ার কেন? এই লড়াই শেষ কেন করে দেওয়া হল? এটা কি সত্যি, যেমন কিছু লোক দাবি করছে, যে ইরান এই লড়াইয়ে যেভাবে পাল্টা আক্রমণ করেছে তার আশা আমেরিকা এবং ইসরায়েল দুজনেই করেনি? ইরান 1-2 দিনের এই পুরো যুদ্ধে 400রও বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করেছে। এর মধ্যে 365টি ইসরায়েল রুখে দিয়েছে, কিন্তু 40টি মিসাইল ইসরায়েলে এসে পড়েছে। এখন যারা ব্যালিস্টিক মিসাইলের ইম্প্যাক্ট জানে না, তাদের এটা বলার দরকার নেই যে এতগুলো মিসাইল কোনো দেশে পড়লে তার মানে কি। যদি একটাও ব্যালিস্টিক মিসাইল কোনো মাল্টিস্টোরি বিল্ডিং এর উপর পড়ে, তাহলে সেই মিসাইলটি পুরো বিল্ডিংটাকে একবারেই ভেঙে দিতে পারে। তাই আপনারা দেখতে পাবেন যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের মিসাইলগুলো তাবাহি মচিয়ে দিয়েছে। এখন আপনি জিজ্ঞেস করবেন, ভাই ইসরায়েল তো ইরানের বেশি ক্ষতি করেছে, তাহলে ভয় তো ইরানকে পেতে হতো। তাহলে ইসরায়েলে এত আতঙ্ক কেন? এটা আপনি এইভাবে বুঝুন যে ইসরায়েলে একটি নির্বাচিত সরকার আছে। ওটা প্রথম বিশ্বের দেশ। আর কোনো প্রথম বিশ্বের দেশে এইরকম মিসাইল ঘরের উপর পড়া, মানুষের মৃত্যু হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এরকম প্রত্যেকটি হামলার পর জনসাধারণের চাপও বাড়ে, রাজনৈতিক চাপও বাড়ে। দ্বিতীয় পয়েন্ট, ইরানের হামলার মধ্যে এই খবরও লাগাতার আসছিল যে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে এই ধরনের হামলা রোখার জন্য শুধু কয়েকদিনের অস্ত্রশস্ত্রই বাকি আছে। অন্যদিকে ইরান লাগাতার এটা দাবি করছিল যে ভাই আমরা তো 2 মাস থেকে 6 মাসের লড়াইয়ের জিনিসপত্র নিয়ে বসে আছি। এখন আমি এটা বলছি না যে 1-5 দিন লড়াই চললে ইসরায়েল হাতিয়ার ফেলে দিত। পরিস্থিতি তো ইরানের বেশি খারাপ ছিল। প্রতিদিন তার বিমান ঘাঁটিগুলি ধ্বংস হচ্ছিল, তার ফাইটার জেটগুলিকে টার্গেট করা হচ্ছিল, তার 1/3-এরও বেশি মিসাইল লঞ্চার ধ্বংস হয়ে গিয়েছিল। পরিস্থিতি তো ইরানের বেশি খারাপ ছিল। কিন্তু আমরা এটা বলতে পারি যে ইরান যেভাবে ইসরায়েলের উপর হামলা করেছে, তাতে ইসরায়েল ও আমেরিকা দুজনেই অবাক হয়ে গেছে। ওদের স্পষ্ট বোঝা হয়ে গিয়েছিল যে এই লড়াই কয়েকদিন আর চললে অনেক মুশকিল হয়ে যাবে। শেষ খেলাটা কেমন হতো? তৃতীয়ত, 1-2 দিন পর যুদ্ধ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে ইসরায়েল আর আমেরিকা দুজনকেই এটা ঠিক করতে হতো যে এবার এই যুদ্ধকে আর কোথায় নিয়ে যাওয়া হবে। আমরা এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে 2 দেশ নিশ্চিত হয়ে গেছে যে হ্যাঁ ভাই, আমরা ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করে দিয়েছি। এরপরে তাদের নিজেদের জিজ্ঞাসা করতে হতো যে এখন এই লড়াই থেকে আর কি অর্জন করতে হবে। এরপর ইসরায়েল আর আমেরিকা চাইলে খামেনির তখত পাল্টে দিতে পারত, আর যুদ্ধকে ততক্ষণ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারত যতক্ষণ না খামেনিকে মেরে ফেলা বা গ্রেফতার করা হয়। কিন্তু এই কাজটা এত সহজ ছিল না। রাশিয়া আগেই বলে দিয়েছে যে যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানে ক্ষমতা পাল্টানোর চেষ্টা করে, তাহলে পুরো পরিস্থিতি আরও গুরুতর হয়ে যাবে। এইটা করার জন্য ইসরায়েল আর আমেরিকাকে ইরাকের মতো জমিনে তাদের সেনা নামাতে হতো। আর ইরান তো গাজা স্ট্রিপের মতো ছোট নয়। যদি জমিনে সেনা নামানো হতো, তাহলে আমেরিকা এবং ইরানের সেনার অনেক ক্ষতি হতো। যখন ভিয়েতনামের মতো একটা ছোট দেশে আমেরিকা মাটিতে নেমে ওখানকার সেনা ও জনগণকে হারাতে পারেনি, তখন ইরানে তো এই কাজটা অনেক বেশি কঠিন হতো। আসলে বিশেষজ্ঞরা বলেন যে এটা হতে পারত না। আমেরিকার আর ইসরায়েল অনেকবার এই সিগন্যাল দিয়েছে যে যতক্ষণ খামেনিকে সরানো না হচ্ছে, ততক্ষণ ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। কিন্তু যেমনটা আমি বললাম, খামেনি কোনো একা মানুষ তো নয়। পুরো ইরানি সেনা তার সাথে দাঁড়িয়ে আছে। তার ক্ষমতাচ্যুত করার আগে অনেক রক্তপাত করতে হতো, আর এর জন্য ইসরায়েল এবং আমেরিকা দুজনেই তৈরি ছিল না। ইসরায়েলকে প্রতিদিন ইরানি মিসাইল রুখতে $300 মিলিয়ন খরচ করতে হচ্ছিল। উপরন্তু যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিত, তাহলে পুরো বিশ্বে তেলের দাম বেড়ে যেত। এই কথাটা ব্যবসায়ী ট্রাম্পকে কোনোমতেই মেনে নিতেন না। যুদ্ধে কত খরচ হয় তার আন্দাজ আপনারা এই কথা থেকে লাগাতে পারেন যে ইরানের নিউক্লিয়ার সাইটে বোমা ফেলার জন্য আমেরিকার যে B-2 বোমারু বিমান পাঠানো হয়েছিল, সেই 7টি বোমারু বিমানকে আমেরিকা থেকে ইরান পর্যন্ত আসা যাওয়ার জন্য $320 কোটি বেশি খরচ হয়েছে। আর এটা আমরা শুধু এয়ারফিউলের কথা বলছি, এর মধ্যে সেই বোমের দাম তো জোড়াই হয়নি। তাই এই 2 দেশ মনে করল যে ভাই, এখনের জন্য ইরানকে এতটুকু শিক্ষা দেওয়াই যথেষ্ট, আর খামেনিকে হটানোর প্ল্যান এখন বাদ দেওয়া যাক। এখন কি হবে? ইসরায়েল এবং আমেরিকা তো দাবি করছে যে তাদের যে লক্ষ্যগুলি ছিল সেগুলি তারা অর্জন করেছে। কিন্তু প্রশ্ন হল, এখন ইরান কি করবে? ইরান কি সত্যি আমেরিকার চাপে পারমাণবিক বোমা বানাবে না? তো এর উত্তরও হল না। বরং এই 1-2-1-3 দিনের যুদ্ধে ইরান ভালো করে বুঝে গেছে যে ভাই, যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পারমাণবিক বোমা বানাতেই হবে। তাই ইরান নিউক্লিয়ার বোমা বানানোর কাজকে আরও দ্রুত করে দেবে, আর অবাক হওয়ার কিছু নেই যদি এই কাজে রাশিয়া আর চীন পর্দার আড়াল থেকে তাকে খোলামেলা সাহায্য করে। এখন পর্যন্ত যা হতো তা হল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নজর রাখত এবং এটি পরীক্ষা করত যে ইরান কোথাও পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে কিনা। এখন এই যুদ্ধের ফলে যা হবে তা হল ইরান IAEAকে তাদের দেশে ঢুকতে দেবে না। তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও গোপনে চালানোর চেষ্টা করবে। আর চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান কি ইসরায়েলের প্রতি তার মনোভাব পরিবর্তন করবে? কারণ ইসরায়েল এখনও এই অভিযোগ করে যে ইরান হাউথি, হিজবুল্লাহ এবং হামাসের মাধ্যমে তাদের উপর হামলা করায়। এই অবস্থায় প্রশ্ন হল, ইরান কি এখন এটা করা বন্ধ করে দেবে? তো এর উত্তরও না।
যদিও ইসরায়েল হামাস ও হিজবুল্লাহকে প্রায় শেষ করে দিয়েছে, কিন্তু এই কথাটার পুরো সম্ভাবনা আছে যে ইরান এই প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে লড়াইয়ে রাখবে। তাহলে কি পাওয়া গেল? শেষ পর্যন্ত প্রশ্ন এটা বন্ধুরা, যে যদি ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রামও জারি রাখে, সে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি ওয়ারও চালিয়ে যেতে থাকে, তাহলে এই 1-2 দিনের যুদ্ধে ইসরায়েল আর আমেরিকাকে কি লাভ হল? এর উপর আমরা এতটুকুই বলতে পারি যে ইসরায়েল সেই সব দেশের মধ্যে একটি, যারা নিজের শত্রুদের থেকে 10 কদম এগিয়ে ভাবে। বলার জন্য তো 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়ে গেছে, কিন্তু আমি এটা মানি না যে এই লড়াই কোনোদিনও শেষ হবে। এই যুদ্ধবিরতি ভারত আর পাকিস্তানের যুদ্ধবিরতির মতো। 2 দেশই এখন অ্যালার্ট মোডে আছে। ইসরায়েল 1 সেকেন্ডের জন্যও ইরানের ওপর থেকে নজর সরাবে না। অন্যদিকে ইরানও যত তাড়াতাড়ি সম্ভব লুকিয়ে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে। মানে কোনো পক্ষই। তাই অবাক হওয়ার কিছু থাকবে না যদি খুব শীঘ্রই এই লড়াই আমাদের অন্য কোনো রূপে দেখতে পাওয়া যায়। তবে আপাতত একটা ইন্টারভ্যাল তো হয়েই গেছে। বাকি আপনি বলুন, আপনার কি মনে হয়? ইরান আর ইসরায়েলের এই যুদ্ধে কে কার উপর পড়ল? জিতু কার হল? আপনার যা মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমাদের লেটেস্ট পডকাস্ট দেখার জন্য আমাদের TRP চ্যানেলে অবশ্যই যান। লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে।